2002 সাল থেকে শুরু হয় এই অন্যায় অত্যাচার মায়েদের উপরে। হ্যাঁ, কিন্তু সেই থেকে এই 12 সাল পর্যন্ত আমরা একইভাবে আছি, কিন্তু আমাদের কোনো সামান্য একটু পরিবর্তন ছিল বরুণ থাকাতে, একটু চেপে থাকতো, কিন্তু এখন বরুণ নেই, এখন আরো যেন উগড়ে উঠবে আস্তে আস্তে। কিন্তু এখনো আমাদের সেই ভয়টা কাটেনি, আমাদের ঘরের বউদের মেয়েদের এখনো সেই ভয়টা কাটেনি। তবে আমরা এখন কি বলবো, সেই 2000 থেকে বলতে বলতে আর বলার জায়গা নেই আমাদের, এখন আর আমরা বলতে পারছি না কিছু। কিন্তু বরুণ থাকতে আমাদের একটা ছায়া ছিল, আমাদের একটা ভরসা ছিল যে বরুণ আছে। আমরা যদি আমাদের ঘরের ছেলে মেয়ে মরে যেত, আমরা এতটা দুঃখ পেতাম না যদি বরুণ বেঁচে থাকতো। এখন বরুণ নেই, এখন আমরা কাজ ছায়ায় দাঁড়াবো, কি করে বাঁচবো আমরা? আমাদের সেই মানে একটা ত্রাস আছে এখন। আর এখনো দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, এখনো তাদের বাড়ি মোটরসাইকেল আসছে, দেখছি গাড়ি ঢুকছে রাত্রে, অনেক রাত্রে, কিন্তু এখনো সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি কিছু। কোনো কে দেবে? কে গরিবদের, এই যে গরিব দুঃখীরা সব বসে আছে, কে দেবে এদের লজ্জা নিবারণের বস্ত্র? কে দেবে গরিব ছেলে মেয়েদের সেই আলোর চোখ খুলে দেবে? কিন্তু কে দেবে তাদের মুখে এক মুঠো ভাত? ওই বরুণ দিত সব, বরুণ করতো, নিজের কাছে না থাকলে সে তার সহপাঠীদের কাছ থেকে হাত পেতে নিয়ে আসতো, নিয়ে গিয়ে তাদের বিতরণ করতো। যেহেতু অনেক লোক আছে, কে করলো সেই জিনিসটা আমরা জানতে চাই, যে বরুণকে হত্যা কে করলো, কারা করলো, সেই মাথাটাকে আমরা চাই। আর কিচ্ছু আমাদের দরকার নেই। আর যে খুনি, সে তো ভাড়াটে খুনি, তার সাথে হবে পরে, আগে সেই মাথাটা, আসল মাথাটা চাই। জেলের ভিতরে ওরা মোবাইলে যোগাযোগ করছে, জেলের ভিতরে ওরা এতটা টাকা কোথায় পেল, সেই টাকাটা কে দিল, সেই মাথাটাকে আমরা দেখতে চাই বা বের করতে চাই। এখানটাও গুলি হলো, একটা জনবহুল এরিয়া, ট্রেনের থেকে নামা লোকগুলো ব্যস্ত থাকতে পারে, কিন্তু দোকানদারগুলো, ভ্যানালাগুলো, একটা পার্টি অফিস, সেই লোকগুলো কিন্তু সেখানে ব্যস্ত নেই। লোক গুলি হলো, তার কোনো উদ্যোগ গ্রহণ করলো না, একটু করে হয়। একটা লোকের মধ্যে শুভবুদ্ধি উদয় হলো না, মানতে পারছি না, কোন যুক্তি আমার কাজ করছে না ভিতরে। তারপরে প্রত্যেকটা পেপার কাটিং, আমি পেপার দেখেছি, যতগুলো পেপার আছে ইংরেজি পেপার থেকে শুরু করে সমস্ত পেপারের খবর, নিউজ, আর রাজনৈতিক দলগুলোর, প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের যে বক্তব্য, সবকিছু মিলিয়ে আমার প্রচন্ড সুচতুর পরিক্রমের এই তদন্ত সঠিকভাবে, মানে সিবিআই রিপোর্ট, সিবিআই ইনভেস্টিগেশন ভাবে সঠিক লোক, সঠিক তদন্ত রিপোর্ট পাবো, যেটা আমাদের তৃপ্তি দেবে বলে আমার খুব সন্দেহ কাজ করছে। সুশান্ত চৌধুরী যেটা বলা হচ্ছে, এটা আমার খানিকটা ঢাল মনে হচ্ছে, খানিকটা, এটা আমার অভিমত ভুল হতে পারে, সঠিক হতে পারে। সেটার কারণ হচ্ছে, একটা লাইফারের আসামি, সে ভালো করে জানে, বহুবার হাইকোর্ট করেছে, খারিজ হয়ে গেছে, সে জানে আমি জীবদ্দশায় বেরোতে পারবো না। এমনকি ইন্টারেস্ট হতে পারে, বরুণকে সরিয়ে দিতে হবে, মণিপুরদাকে সরিয়ে দিতে হবে, শুধু তাদের ইচ্ছাই কাজ হতে পারে না। এবং 3 লক্ষ টাকা তার পক্ষে কখনো সম্ভব না কালেকশন করা। যে লোকটা আগামী 2 বছর পরে বেরোতে পারে, 1 বছর পরে বেরোতে পারে, এইরকম গ্যারান্টি থাকলে বাইরের কিছু লোক তারা তাকে শিক্ষা দিতে পারে, ওই লোকটা আসার পর আমাদের প্রয়োজন আছে, বা হুমকি দিলে আমাকে মেরে দিতে পারে, আমি টাকা না দিলে। এই লোকটার ক্ষেত্রে সেই গ্যারান্টি নেই। সমস্ত মানুষ আমার কাছে যেত, ঘটনা ঘটলেই পালাই চুপচাপ, সমাজ বিরোধী ভয়ে। তাদের ব্যথা বলতো, আমি বলতাম থানায় যাও, পুলিশকে বলো। সবাই জানতো আমার একটা প্রভাব। আর আমি সেই কংগ্রেস জামানার থেকে বামপন্থী রাজনীতি আমি দীর্ঘদিন করেছি। আমার দল তখন ক্ষমতায়, আমি দলের নেতৃত্বকে বললাম
লোকালিটি, সেখানে এই ঘটনা ঘটছে, এটা আপনাদের দেখতে হবে। দলের নেতৃত্ব বললো আমাদের দল পারবে না, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। শেষে আমাকে একটা ভাষা বললেন একটা বিশেষ নেতা, হচ্ছে বারাসাতের কৃষি অফিসটায় বসে, আমার দল পারবে না, পারেন তো আপনি করে বেড়ান, পারেন তো আপনি করে বেড়ান। আমি বললাম আমার মার মর্যাদার গার মর্যাদা না থাকলে পাখি ধুয়ে জল খাবো, তবে আমি করব। এই ছেলেগুলো যখন গেল তখন আমি মনে মনে খুব খুশি। এদের মুখের দিকে তাকায় দেখলাম এরা এলাকার মানুষের ব্যথা বুঝেছে। আমি এদের বলেছিলাম বড় বড় দল আছে, অনেক মানুষ আছে এখানে, এবং না সব লোক আপনার কথা বলে। তা আমি বললাম হ্যাঁ আমি তোমাদের সঙ্গে বলব, তোমাদের এখন বয়স কম, গুলির ভয় আছে, আমার এখন রোগে মরলেও মরবো, আমি হার্টে ডুবো, লোকে মারলেও মারব। এই ছেলেগুলোর পেয়ে আমি খুব খুশি। তখন সেই কয়েকজন ছেলে নিয়ে প্রথম প্রতিবাদী মঞ্চ, তারপরে আমি যা বলি ছেলেরা তাই করে। আমি ওই দিন রাত্রিতেই বললাম, সেদিন সোমবার ছিল, বেশ কয়েকখানা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় 150 সমাজ বিরোধী সংগঠিত, চাঁদপাড়া, ঠাকুরনগর, মসলন্দপুর, একবার চারখাট, পুরো এলাকা জুড়ে একজোট সমাজ বিরোধী। আর যুব কিশোররা ভয়ে কিংবা লোভে, এসব নারী ধর্ষণ হয়েছে কিন্তু গণধর্ষণ অনেক, ওদেরকে ওই ব্যবহার করতে দিত মেয়েদের। আমরা একেবারে এদের বিরুদ্ধে যা খুশি করি আসি। আমরা তো মনোবিজ্ঞান জানি, মানুষ এখন যন্ত্রণায় ছটফট করছে, সব মানুষ আমাদের পক্ষে আসবে, ঘন্টা বান্ধা লোক পাচ্ছে না। ওরা সত্যি সেইভাবে সেই কাজ করে আসে। আমি বললাম মানুষ যখন আমাদের পক্ষে, সমাজ বিরোধীরাও মনোবিজ্ঞান জানে, মানুষ এখন ক্ষিপ্ত, বিতর্কিত, মা বোনদের রক্ষা করতে পারছে না, মেয়েদের রক্ষা করতে পারছে না, কোনো মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না, যার কাছে যা পাচ্ছে কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে, আর পুলিশের কাছে যেতেও সাহস পাচ্ছে না। আর পুলিশ এই সমাজ বিরোধীদের সঙ্গে অবাধ মেলামেশা। সুশান্তর বাড়িতে কালী পুজো হতো, পুলিশ বাবুরা ওখানে এসে আড্ডা দেওয়া, অনেক আমি জানি। শেষে আমার ছেলেরা সেই কাজ করে আসলো। বুধবার পথ আমি নীলরতনকে বললাম শুধু রিপোর্টিং, বক্তব্যের দরকার নেই। রিপোর্টে দেখা গেল সত্যি ব্যাপক এলাকায় নারী ধর্ষণ, আর সেদিন মানুষ খুব জমায়েত হল, সমাজ বিরোধীরা আতঙ্কগ্রস্ত হয়ে গেল। তখন আমরা একটা পরিবেশ হয়ে গেলাম। এখন প্রশাসনের বিভিন্ন স্তরে, ওসি থেকে এসপি পর্যন্ত, ডিএম পর্যন্ত, আমরা বহু গাড়ি নিয়ে ডেপুটেশন দিলাম, কোনো কাজ হলো না। এলাকায় তো বড় বড় দল আছে, বাম ডান সব দল, কোন দলের সক্রিয় ভূমিকা নেই, কোন নেতৃত্ব এগিয়ে আসছে না। তখন আমরা বুঝলাম এই দলগুলো ওই সমাজ বিরোধী ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। সে বাম হোক আর ডান হোক, ক্ষমতাসীন দল তো সক্রিয় হলোই না, আর বিরোধী দল তখন এই সমাজ বিরোধী রক্ষার জন্য নির্লজ্জের মতো প্রতিবাদী মঞ্চের বিরুদ্ধে সংগঠিত হওয়ার চেষ্টা করলো, পাল্টা মঞ্চ গড়ারও চেষ্টা করলো, অনেক নির্লজ্জের মতো লেকচারও দিল। কথা মনে আছে, আমার অত ভয় নেই।
এর ভিতরে কিন্তু আমাদের প্রতিবাদী মঞ্চের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। প্রতিবাদী মঞ্চের বিরুদ্ধে আলাদা সমাজ বিরোধীদের পরিবারের লোকজন আত্মীয় স্বজন নিয়ে কিন্তু কমিটি গঠন হয়েছে। বিশেষ রাজনৈতিক দলের বিশেষ প্রভাবশালী রাজনৈতিক লোকের মদতে বা নেতৃত্বে সেই শান্তি কমিটিতে মিটিং ফিটিং করেছে ওরা, সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের। আমাদের প্রতিবাদী মঞ্চের নেতৃত্বের পর্যায়ে অনেকের বিরুদ্ধে ব্যক্তিগত স্ক্যান্ডাল ছড়িয়েছে, মাইকে বক্তব্য রেখেছে, লিফলেট ছড়িয়েছে। এত কিছু প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও আমরা এই প্রতিবাদী মঞ্চকে চেয়ে দিই। তার সম্পাদক হয়েছিলেন করুণ বিশ্বাস। আমরা প্রথম 85 জনের অ্যাডহক কমিটি করলাম। শেষকালে ডেপুটেশন দিয়ে এসে কোনো কোনো দলের খারাপ প্রতিক্রিয়া হলো, তারা বিক্ষোভ করলো, কমিটি মিটিং বসলাম। 85 জনের থেকে 11 জন থাকলো। এই নির্বাচন আমাকে বলছে এখনো নাই, আমি তো আছি। আমরা সেই 11 জন নিয়ে তখন আবার লড়াই করলাম। বিভিন্ন এলাকার মেয়েদের কাছে গেলাম, কারণ মায়েরা ব্যথায় ভুগছে। তারা সব এলাকায় আমাদের মহিলা সমিতিকে সুযোগ দিল। আমরা তখন অধ্যাপিকা, শিক্ষয়িত্রী, সংগঠনের নেতৃত্ব, এই এলাকায় এত নারী ধর্ষিতা, দয়া করে একটু আমাদের লাঞ্ছনাটা দেখতে। সত্যি যখনই ফোন করি তার পরের দিন সেই সংগঠন আসে, প্রত্যেকটা সংগঠন আসে। শেষে আসলেন সিপিআই এর সংগঠন, তার নেতৃত্বে আসলেন বসিরহাটের প্রফেসর ভ্রান্তি অধিকারী। উনি আমাকে বললেন, মাস্টারমশাই এই রাজনীতিতে আপনি একটা চিঠি দেন, আমি মহিলা কমিশনের চেয়ারপারসনকে দিয়ে যাই। উনি দিয়ে গেলেন। আর ইতিমধ্যে আমরা সিপিআই, ফরওয়ার্ড, এসিসি, বিভিন্ন দল, বড় দলরা যখন দেখলো না এদের সংজ্ঞাপন্ন হলাম, সিপিআই এর একেবারে নন্দগোপাল ভট্টাচার্য থেকে যেহেতু অবিভক্ত কমিউনিস্ট পার্টি করেছি, সবাই আমাকে ফোনে বললেন আমার দল স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা। ফরওয়ার্ড বলে মন্ত্রী বললাম, বললো না, আইসিসির তরফেও করলো। আমাদের একটু শক্তি হলো, মনোবল হলো। এইবার ওই মহিলা সমিতিগুলো ওরাও এসপির ওখানে ডেপুটেশন দিল, কিছু হলো। শেষে মহিলা কমিশন যেদিন আসলেন, ওই কমিশনের সাথে আসলেন মুখ্যমন্ত্রীর বড় বোন মালবিকা চট্টোপাধ্যায়। উনি এসে ওই রাত্রিকে দেখে গেলেন, যে ভাইকে বলেছেন তোমার রাত্রিতে এই জিনিস চলছে, কারণ ভিক্টিমদের সব জবানবন্দি প্রকাশ্যে। যে কমিশন চাইছিল তা আলাদা হারে হবে। উনি বললেন না, কারণ যখন সব মেয়েরা প্রকাশ্যে ভাইকে মন্ত্রণাটা বললেন এই এলাকার, সেই রাত্রিতেই উনি আইবি সাহেবকে ফোন করে বললেন। আইবি সাহেব সকাল 8টার থেকে একেবারে প্রায় রাত 11টা পর্যন্ত বাড়ি বাড়ি দিয়ে তদন্ত করলেন। সেদিন কিন্তু বিরাট পুলিশ বাহিনী, ওসি থেকে কেউ বাদ যায়নি। আর এলাকার মানুষ তো বোঝেন কেমন অবস্থা। আমার বাড়ির পাশে এই কেসটা এখন বাস করে একটা মেয়েকে বেশ কয়েকটি ছেলে ধর্ষণ করেছে, ধর্ষণরত অবস্থায় ফটোটা তো তুলেছে। এদের একটা ডেরা ছিল সুখীর ভিটে, ধরে নিয়ে সেখানে অত্যাচার করে। শুধু তাকে না, তার স্বামীকে নিয়ে গেছে, আত্মীয় স্বজন যারা বাড়ি ছিল তাদের নিয়ে তাদের সামনে এই ধরনের অত্যাচার। আমার সাহেব আমাকে বলছেন, এই ওসিডি দিয়ে তদন্ত করালে কোনো আপত্তি আছে আপনার? সিংহের দায়িত্ব শিকাল পালন করবে। এখানে আইডি দক্ষিণবঙ্গ আসছে, সেখানে জিতের মালা বলে দেবে কোন ওসি তদন্ত করবে কি করবে না। এখন আমি ধমকানি দিলেন। আমি বললাম, আইডি সাহেব আপনি এসেছেন যখন বলে যান, এদের ব্যথা এরা দীর্ঘদিন ভুগছে, প্রশাসন কিচ্ছু করিনি সহযোগিতা। উনি বললেন, হ্যাঁ এরপরে যদি
আমি আসছি আমার প্রশাসনের অপদার্থতার পরেও প্রমাণ হয়, তাহলে আপনি কি করবেন? তা আমি বলতে বাধ্য হলাম, সব জীবের বাঁচার অধিকার আছে এই বিষয়ে। মানুষ তো সচেতন জীব, হ্যাঁ গ্রামের মানুষ আমরা মূর্খ অনেক কিছু। জানেন তো গ্রামে অসংখ্য বাসের দ্বার আছে, আমরা এই শৃঙ্খলা ভাঙতে চাইনি, বাসদ্বার ব্যবহার করেছিল। তখন ওনার আইডেন্টি কার্ডটা দিয়ে বললেন, অসংখ্য মানুষ আপনাদের সামনে, কোন অফিসার সক্রিয়ভাবে কাজ না করলে শুধু আমাকে একটু জানাবেন। প্রতিবাদী মঞ্চের নেতৃত্বে 32টা কেস ফাইল হয়, এ পর্যন্ত মাত্র 5 থেকে 7টা কেসে রায় বেরিয়েছে। কিছু কেস বিভিন্ন কৌশলে বাতিল হয়ে গেছে পরিস্থিতি, আর কিছু কেস এখনো রায় হয়নি, কিছু কেসে চার্জকরণ হয়নি, এই অবস্থায় রয়েছে। এবং আমরা এতগুলো কেসকে তার সাজা ঘোষণা করিয়ে লাইফার করিয়ে, এবং আমরা খুব খুব কি বলবো আশঙ্কার মধ্যে দিয়ে আমরা যেতাম, সাক্ষী দিতে যেতাম। পরম বিশ্বাস এভরিথিং সব জায়গায় জড়িত আছে। এবার অন্যায়ের প্রতিবাদ সে করে সেটা কারণ হতে পারে, তেমনি আবার আমার যে মনে হয় এর পিছনে হয়তো কোনো একটা রাজনীতিও থাকতে পারে। আবার টিপিতে আমরা এখানে একদম নিম্ন গ্রাম্য এলাকা, আমাদের এখানে প্রতি বছর বন্যা আমাদের গ্রাস করে। তো এর একটা মূল উদ্দেশ্য মূল কারণ হচ্ছে টিপির বাঁধ। সেই টিপির বাঁধটা সংস্কার করার জন্য পরম বিশ্বাস ব্যাপকভাবে প্রচেষ্টা করেছিলেন, এবং সেখানে কিছু টাকা পয়সার ব্যাপার ছিল, শোনা যাচ্ছে যে সেখানে 31 কোটি টাকা সংখ্যা রয়েছে। এবার সেই কারণটা ইস্যু হতে পারে। আর সেই এই বাঁধ কাটার জন্য অনেকের ভেরি নষ্ট হয়ে যাবে, এর পিছনে তাদেরও একটা মূল কারণ থাকতে পারে, যে আজ যদি বরুণ বিশ্বাসকে ধরে দেওয়া হয় তাহলে আমাদের এই ভেরি এগুলো কাটা লাগবে না, তারা দুস্তরভাবে তারা একটা ইনকামের সোর্স তাদের থাকবে, আর যাতে সেই ইনকামের সোর্সটা তাদের নষ্ট না হয় তার জন্য বরুণ বিশ্বাসকে ধরে দিতে পারলে হয়তো এটা মিটে যাবে, এই কারণে একটা হতে পারে। না, আমার একটা মামার তো বোন আছে, তাকে বিয়ে দিয়েছিলাম আমরা 3 ভাই, আর আরো আমাদের কিছু মাস্টার ভাইটাই আছে, সবাই মিলে। এবং তাদের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। ছেলেটির নাম হচ্ছে চিত্ত সরকার, সিংহের ডাং বলে একটা জায়গা আছে, ওখানে শিশুতলা, ওখানে বাড়ি। তো বিয়ের কিছুদিন পর থেকে বোনের উপরে অত্যাচার শুরু হয়, এটা পরে জানি আমরা। বর্তমানে বাগদানে ছোট ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছিলাম যে একটু খেয়াল রাখিস। ও মাঝে মাঝে গিয়ে একটু ওদের নিয়ে বসতো, মিন্দাল করার চেষ্টা করতো, নানাভাবে চেষ্টা করেছে। এরকম গত সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি, জানুয়ারি মাস বোধ হয়, ছেলেটি বম্বে কাজ করে ফ্যাক্টরিতে। ও বাড়িতে এলে ছোট ভাইকে ফোন করে, তুমি একবার এসো, হ্যাঁ আমাদের একটু দুজনের একটু বিদ্যাল করে দিয়ে যাওয়ার বসাবসি। ঘটনাচক্রে ওই দিন আমি বাড়িতে ছিলাম, এবং ওই যে বোনটা তার ভাই, ছোট ভাই, সেও ছিল। তাহলে আমরা দুজনে তোর সঙ্গে যাই, এটা ওরা ভাবতে পারেনি 2 লোক সঙ্গে যাবো। আমরা গেছি, ঘটনা হচ্ছে বোনটাকে উল্টো পাল্টা গালি গালাজ করতে হবে। বোন মাকে জিজ্ঞাসা করছে, তুমি এই টাইপের ভাষা ব্যবহার করেছো বাড়ি যাওয়ার পর? বলছি হ্যাঁ, আগের মাথায় করে বলেছিলাম। বোন একটা চড় হয়েছিল। কি বলেছে তুমি জানো? এটা কি ভাষা? এটা যে ওদের কিছুটা প্ল্যানিং করে নিয়ে যাওয়া, এবং এরপরে ছেলেটি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। আমরা তার মধ্যে কিছু আলোচনা আছে যে বোন তোর কাছে রাখবো না, এরপরে থানায় দেখা হবে তোর সঙ্গে। আমরা বন্ধ করলাম, সেই ব্যাগপত্র গুছিয়ে নে। ও ব্যাগপত্র গোছাচ্ছে, এর মধ্যে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। বোনটাকে ব্যাগপত্র গুছিয়ে এবার চাবি দেবো কার কাছে, ঘরের চাবিটা তো করে দিতে হবে, ও নেই। আমি বললাম তাহলে চাবিটা এক কাজ করে সামনে রেখে দেবো, ও ফিরে আসবে যেখানে আসে। আমরা রাস্তায় বেরোতেই বেশ কিছু লোক চারিদিক দিয়ে ছুটে এলো, হই হই। উপপ্রধানের গলা শুনতে পাচ্ছি, রাতের বেলা এসে বাড়িতে ডাকাতি করতে আসা হয়েছে, এখানে এসে বস্তানি হচ্ছে। এই করতে করতে কাছাকাছি এলো। এবার বরুণকে নিয়ে বহু ঠেলাঠেলি, বরুণের গাড়ি থেকে টানাটানি করেছে প্রচুর, সে আমি কিছুতেই ঠেকাতে পারছি না, আমরা 2জন ছিলাম।
ওই ভাইটাকে একজন মারছে, একে একবার মারছে, আমার গায়ে কেউ হাত দেয়নি যদিও। তা এর মধ্যে চিত্ত ছেলে দিয়েছে, কোথা থেকে ছুটে এসে বরুণকে মানে কি দিয়ে বেড়েছে জানি না, এটা কেটে ঝুলে রাখে। তখন বাজে 1:30 কি 9টা, অ্যাবাউট 9। এদের উপপ্রধান ছুটে এলো, পাড়ার থেকে কিছু লোকজন এলো যারা বরুণের ওখানে সবাই পরিচিত আছে, তারা এসে মোটামুটি কিছুটা সামাল দিল। উপপ্রধানের ভাষা হচ্ছে স্মৃতির বর কামাই করে, মানে ওই বোনটা, আর সেই পয়সা খায় তার ভাইটা, আমরা নাকি তার কামাই খাই। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলা, এবং উনি প্রধানকে ফোন করলেন, বাড়ি থেকে পুলিশ এসে গেল, তারা এসে অনেক বাজে কথা বলেছে, আমাদের কথা কিন্তু শোনেনি, বা বোনের যে বোনের বাড়িতে ঘটেছে, বোনের তার জমানবন্দিটা নিয়ে আগে কি ঘটেছে সেটাও নেয়নি। প্রধান উপপ্রধান প্রধানকে ফোন করছে, প্রধান বলছে আমি না যাওয়া পর্যন্ত ওদের ছাড়বে না। আমাকে যেমন হুমকি, আপনি একটা সরকারি পুলিশ হারিয়ে পুলিশ বলছে আপনি একটা সরকারি চাকরি করেন, এরকম কাজ করলেন, আমি সেটা দেখা যাবে। এবং ভাইকে দিয়ে বকলমা লেখা করাচ্ছে যে এই ঘটনার দায় আমার। পুলিশ সেখানে ইনসিস্ট করছে ও লিখবে দায় নয়, এই ঘটনায় দোষী আমি, এবং যা ঘটেছে সব কিছুর জন্য আমি দোষী। আমি সেই টাইপের জিনিস লেখা যায় না, আগে দোষ প্রমাণ হোক। আমি যখন বলতে দিলাম আমি ভিডিও অফিসে সাজেস্ট করি দোষ প্রমাণ হোক, তারপরে দায় নিয়েছে, ঘটনা যেটা অপ্রীতিকর ঘটেছে, অপ্রীতিকর ঘটনার দায় নিয়েছে, কিন্তু দোষী আমি এটা কিন্তু দোষটাকে প্রমাণ করুন, তারপরে সেটা হবে, ওটা লেখা যাবে, তাহলে ওটা মেনে নেবে। এবং রাত আমাদেরকে ওখান থেকে ছাড়লো তখন 1:30 বাজে। আমাদের ভিতরকে নিয়ে গেল, একজন ডাক্তার চোখ মুছতে মুছতে এলেন, এসে একটা প্রেসক্রিপশন করে দিয়ে চলে গেলেন, ওই গ্রুপ ডি স্টাফ সেলাই করে দিল। ওর রিলেটিভ না কিছু না, 4-5 দিন ছিল। ও নিজের পরিচয়ে নাম টাম তো জানি না, বাড়ি বললো আপনার এই তারকেশ্বরের ওই দিকে, বলে ওনার সঙ্গে আমি কাজ করি, আমি আমাকে বেড়াতে নিয়ে এসে বাড়িতে। এবং সম্ভবত এটা আমাদের কাছে যেটুকু চারিদিক দিয়ে আমরা ইনফরমেশন পাচ্ছি যে ওই দিন একটা টার্গেট ছিল, সেটাকে ঠিক করে আমরা। পরবর্তীকালে ননিদা ফার্স্ট গুলি ঠাকুরনগরে নাটা কিশোর যে কোনো কারণে জামিন দিয়ে দিয়েছিল। পরবর্তীকালে কয়েক মাস আগে, আজ থেকে 6-7 মাস আগে আবার গুলি হলো শুক্রবারে। আমার ধারণা ননিদের এইবারের গুলির ক্ষেত্রে গভীর চক্রান্ত কাজ করেছিল। আমার ঘটনা যদি পূর্ণাঙ্গ তদন্ত তাহলে বরুণ বিশ্বাসকে আমরা হারাতাম। আমার ঘটনায় যারা যুক্ত ছিল তাদেরকে দুজনকে ধরা হয়েছে তখন দেখা গেছে। কিছুদিনের ভিতরে তারা জামিন পেয়েছে, অল্প দিনের ভিতরে তারা জামিন পেয়েছে। এই জামিন না পেয়ে যদি তাদেরকে দিয়ে তদন্ত হতো তাহলে এই আসামি তো এখন তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এই আসামিটা সেই আসামিতে একই সঙ্গে যুক্ত। ননিদার গুলির পরে ননিদার এই ঘটনাটা সঠিক ইনভেস্টিগেশন হয়নি, আমাদের ব্যর্থতা আছে বলে আমি মনে করি। আমরা বেশি দূর এগোতে পারিনি এবং প্রশাসনের ব্যর্থতা আরো চরম বেশি। তার মানে সেই ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন হলে, সঠিক আসামিরা যদি, এই তো এই বরুণের গুলির একজন আসামি বাদ পড়ে গেছে, সেই এই কেসের আসামি ছিল। সমাজে সবাই সমান নয়, ভালো মন্দ অনেকেই আছে। কিছুতে ধারণা যে প্রতিনিধি মঞ্চটা টোটালি শেষ হয়ে যাক, এবং প্রতিনিধি মঞ্চ যদি না থাকে তাহলে আমাদের বিরাজ করতে অসুবিধা হবে। অগ্রাধিকার পাবে যে প্রতিবাদী বরুণদা প্রতিটা কাজেই প্রতিবাদ করতো, এই প্রতিবাদের কারণেই বরুণদার এই জীবনের আশঙ্কা। সঠিক একটা দিশা তো আমরা বলতে পারবো না এখনই, যেখানে প্রশাসন কাজ করছে।